ইউ হ্যাপি Thank অ্যানিভার্সারি you. খুব সুন্দর সত্যি ঠিকই বলেছিস ঠিক যাবে কিন্তু, চেষ্টা করেছি আর কি করার হ্যাঁ হাই মেঘা হাই হ্যাঁ থ্যাংক ইউ কংগ্রাচুলেশনস Thank you. থ্যাংক ইউ সো মাচ প্রথম বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা। থ্যাংক ইউ তুমি কতক্ষণ হলো এলে অনেকক্ষণ হয়ে গেছে, আর এমনিতেও আমি পার্টিতে কখনো লেট হই না। মনে হচ্ছে তোমার অলরেডি একটা হয়ে গেছে। হ্যাঁ, একটা, এটা দ্বিতীয়। আরে কংগ্রাচুলেশন অনিশ। আরে থ্যাংক ইউ সো মাচ। বাকিরা কোথায় গেল? ওই তো ওরা। হ্যাঁ, ইউ গাইজ এনজয়। ইয়া ইয়া ভাই 1 বছর কেটে গেল আর বোঝাও গেল না। হ্যাঁ, সত্যি বোঝাই গেল না, সিরিয়াসলি। আর তুই তো খুব লাকি রে, এত সুন্দর বউ পেয়েছিস আর তোর হোটেলও খুব ভালো চলছে। হ্যাঁ ভাই, ভগবানের দয়ায় ভালোই চলছে, সিরিয়াসলি। বেকার তোমার লাগছে রে। সাহস কি করে হলো আমাকে এটা বলার মেঘা কাম ডাউন ইয়ার, ছেড়ে দে না, যা হয়েছে তা হয়েছে। আরে হঠাৎ এদের মধ্যে আবার কি হলো? আমি এক্ষুনি আসছি। আরে ছাড় না ভাই, বন্ধুদের ব্যাপার, নিজেদের মধ্যে ঠিক করে নেবে। আরে তুই আবার কেন আমি যাচ্ছিস? তোমাদের দুজনের থেকে এটা আশা করিনি মেঘা, নাটক করা বন্ধ কর আর চেঁচানো বন্ধ কর। আমরাও চেঁচাতে পারি, কিন্তু আমরা করি না, ওটা অন্য কথা। মেঘা, মেঘা, মেঘা কি হয়েছে? আরে কথাটা তো শোনো। আরে বলো না কি হয়েছে। কিচ্ছু হয়নি, যাও তুমি যাও। মেঘা, তুমি পার্টি ছেড়ে কেন চলে এলে বলো না। কিছু না না, কিছু তো হয়েছে আর তুমি সেটা আমাকে বলছো না। বলো না কি হয়েছে। ওরা দুজন নিজেদেরকে কি মনে করে বলো তো, কি মনে করে? ওরা কি স্বর্গের অপ্সরা নাকি? কি বলেছে ও? খারাপ কিছু বলেছে? এক্ষুনি গিয়ে পার্টি থেকে ওকে বার করে দিচ্ছি। বলো কি বলেছে। বলছিল যে আমার শাড়িটা ভালো না, আমাকে বাজে দেখতে লাগছে। ওরা দুজনে কি জানে যে তোমার শাড়িটা ভালো কি খারাপ? আর কে বলেছে তোমাকে খারাপ দেখাচ্ছে? তোমাকে সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। তুমি এখানে দাঁড়াও, এক্ষুনি গিয়ে ওদের পার্টি থেকে বাইরে বার করে দিচ্ছি। না না, ছেড়ে দাও, লোকজন কি বলবে? তাহলে পার্টিতে ফিরে চলো। আমি এই অ্যানিভার্সারিটা ওয়েস্ট করতে চাই না। চলো। হ্যাঁ। দাঁড়াও, আমি মেকআপটা ঠিক করে আসছি। ঠিক আছে, তোমার মেকআপটা ঠিক করে নাও, কিন্তু তোমাকে একা ছেড়ে আমি কোথাও যাব না, তোমার অপেক্ষায় থাকবো। ঠিক আছে? ঠিক আছে। ব্যাস। অনিশ, আমরা দুজন এখানে থাকলে লোকেরা কি বলবে? আমি তোমায় বললাম তো, আমি কাউকে পরোয়া করি না। আমি আসছি এক্ষুনি। দু মিনিট বলে 20 মিনিট হয়ে গেল। মেঘা, মেঘা, মেকআপ ঠিক করা হলো? মেঘা, মেঘা তাড়াতাড়ি করো, সব গেস্টরা অপেক্ষা করে রয়েছে। মেঘা, দরজাটা খোলো। মেঘা, মেঘা তুমি, মেঘা তুমি আমার কথা শুনতে পাচ্ছ কিনা? মেঘা, হে ভগবান, এই মেঘার কিছু হয়ে গেল না তো? ও গড। ওয়েটার। হ্যাঁ স্যার, এই এই রুমটা ডুপ্লিকেট চাবি নিয়ে এসো। এক্ষুনি আনছি স্যার। মেঘা, মেঘা দরজাটা খোলো। মেঘা, কি হয়েছে স্যার, কি হয়েছে? দরজাটা খোলো। মেঘা, মেঘা, মেঘা কোথায় চলে গেল? স্যার, মেঘা ম্যাডাম কি রুমে ছিলেন? তা নয় তো কি, আমি তো বাইরে দাঁড়িয়েছিলাম। কিন্তু স্যার ঘরে তো কেউ নেই। এটা কিভাবে হতে পারে? ও তো আমার সামনে ভিতরে ঢুকলো। কিন্তু স্যার, স্যার এমনও তো হতে পারে যে উনি বাইরে গেছেন, আপনি সেটা জানেন না। আমি দরজার থেকে এক ফোঁটা নড়িও নি। যদিও বাইরে আসতো তাহলে তো আমি দেখতে পেতাম।
স্যার আপনি চিন্তা করবেন না, আমি বাইরে পার্টিটা দেখে নিচ্ছি। কিছুই লাভ নেই। এই ঘরটাতে কিছু তো একটা গন্ডগোল আছে। মেঘার কিছু একটা হয়েছে। স্যার সময় নষ্ট করে কোনো লাভ হবে না, সিআইডিকে আমাদের এক্ষুনি ফোন করা উচিত। শুনলাম এখানে কোনো গোলমাল হয়েছে, কে ফোন করেছিল? আসুন স্যার আসুন, এই যে ইনি ফোন করেছেন। মিস্টার অনিশ, কি হয়েছে এখানে? স্যার আমার স্ত্রীকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? হ্যাঁ স্যার, পাওয়া যাচ্ছে না। এই ঘরটা থেকেই পাওয়া যাচ্ছে না। ঘরের ভেতর থেকে আপনার স্ত্রী নিখোঁজ হয়ে গেল কিভাবে? আর আপনি কোথায় ছিলেন যখন আপনার স্ত্রী নিখোঁজ হয়ে গেলেন? স্যার আমি দরজার বাইরে দাঁড়িয়েছিলাম, আর ও রুমের ভিতরে ছিল। আর তুমি রুমের বাইরে দাঁড়িয়েছিলে? হ্যাঁ স্যার। আর তুমি জানতেই পারোনি যে ও কোথায় চলে গেল? ঠিক আছে, এবার আপনারা বলুন কি হয়েছিল এই পার্টিতে? ও আমাদের সাথে এটা ওটা নিয়ে কথাই বলছিল, কিন্তু হঠাৎ করে স্যার এমন কিছু ঘটলো যে ও পালিয়ে বাইরে চলে এলো। আমিও তো জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে মেঘা, তো তো কি বলেছো? বললো যে কিছু না, এক্ষুনি আসছি বলে ভেতরে চলে গেল স্যার। তাহলে তুমি রুমের বাইরে দাঁড়িয়েছিলে আর ও ভেতরে ঢুকেছিল? আগে হ্যাঁ স্যার। তারপর পাওয়া যাচ্ছে না। স্যার, বন্ধ ঘরের মধ্যে থেকে ওয়াইফ গায়েব হয়ে গেল। এটা আবার আত্মা টাত্মার প্যাট্রিক, মুখ থেকে একটাও কথা বের করবে না, বুঝেছ? অভিজিৎ, ওই রুমটায় গিয়ে ভালো করে চেক করো, ভেতরে আর বাইরে। স্যার। তুমি কি করো এখানে? আগে স্যার আমি এখানকার ম্যানেজার, আর মিস্টার অনিশ এই হোটেলের মালিক। তাহলে তুমি হোটেলের মালিক? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি কোনো ঝগড়া করোনি তো নিজের স্ত্রীর সাথে? না স্যার, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি স্যার। পুরো হোটেলটা খুঁজেছিলে? আগে হ্যাঁ স্যার। না স্যার, ঘর থেকে বাইরে বেরোবার আর কোনো রাস্তা নেই। আচ্ছা, তোমার স্ত্রীর ছবি আছে তোমার কাছে? আগে আছে। আচ্ছা শোনো, যতক্ষণ না তদন্ত সম্পূর্ণ হচ্ছে এই হোটেলে যে কয়জন লোক আছে কেউ যেন বাইরে না যায়, বুঝেছো তুমি? অভিজিৎ, দয়া, এখানকার প্রত্যেকটা লোককে ভালো করে জিজ্ঞাসাবাদ করো, আর এই পুরো হোটেলটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখো।
নিশা, নিশা, দরজা খোলো নিশা, নিশা, দরজা খোলো, নিশা, নিশা, দরজা খোলো নিশা, নিশা। কি হয়েছে? স্যার অনেকক্ষণ ধরে দরজায় ধাক্কা মারছি, আমার বউ দরজা খুলছে না। হয়তো ঘুমিয়ে পড়েছেন উনি। এরকম ভাবে কি ঘুমাচ্ছে স্যার? 10টার থেকে দরজা ধাক্কাচ্ছি। আচ্ছা, কোন হোটেলের লোককে ডাকতে পারতে, চাবি দিয়ে দরজা খুলেও তো দেখতে পারতে। স্যার আমি রিসেপশনে কল করেছিলাম, কিন্তু ওখানে কেউ ফোন তোলেনি। আমি ভাবলাম সবাই বিজি আছে। আসলে ওই হোটেল মালিকের বউকে পাওয়া যাচ্ছে না তো। কোথাও আবার এর বউও নিখোঁজ নয় তো? ভেঙে দাও। আপনি একটু পেছিয়ে আসুন। নিশা, স্যার বেডরুমটা ওইদিকে স্যার। এত ধাক্কা দেওয়ার পরে উঠল না যখন, কোনো গন্ডগোল নাকি? আমি দেখছি, দাঁড়াও। She is dead. এটা হতে পারে না, সামলান নিজেকে। এটা হতে পারে না স্যার। আপনি 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 হাত লাগাতে পারবেন না। লিসা। প্লিজ প্লিজ, আমাকে তুমি ছেড়ে যেতে পারো না নিশা। আমি এসিপি স্যারকে ফোন করছি। নিজেকে সামলে নিন। এর কি হার্টের কোনো অসুখ ছিল? না স্যার, ওর তো কোনো অসুখ ছিল না। তাহলে এমনি করে হঠাৎ কি করে মারা গেলেন উনি? জানি না স্যার, শোয়ার আগে তো ঠিকই ছিল। আমি মাত্র 15 মিনিটের জন্য গেছিলাম ফোন করতে। কাকে কাকে ফোন করতে গেছিলেন? স্যার ওই রিসেপশনে ফোন করতে গেছিলাম। আসলে আমার শরীরটা খারাপ তো স্যার, তাই কিছু ওষুধের জন্য। কিন্তু যখন কেউ ফোন তুললো না, আমি ফেরত চলে এলাম। কিন্তু ফোন করতে বাইরে যেতে হয়েছিল কেন? ফোন তো এখানে ঘর থেকেও করা যেত। ফোন বন্ধ আছে স্যার, আপনি চাইলে নিজে চেক করে নিতে পারেন। ফোন তো সত্যিই বন্ধ। এই জন্যই স্যার আমি করিডোরে গেছিলাম ফোন করতে। হ্যাঁ দা, লাশটা কোথায়? স্যার, লাশ ভেতরে আছে স্যার। এই যে। একটা মেয়ে নিখোঁজ আর একটা মেয়ের লাশ এখানে পড়ে আছে। অনিশ, তোমার স্ত্রী নিখোঁজ হয়েছে আর তোমার স্ত্রী নিশা, তার খুন হয়েছে একই দিনে আর এই হোটেলেই। আচ্ছা, তোমাদের কি কাউকে সন্দেহ হয়? কারোর সাথে মারামারি, ঝগড়াঝাটি, কারোর সাথে কোনো শত্রুতা, বন্ধু বা বিজনেস পার্টনার কেউ? স্যার আমার তো কারোর সাথে কোনো শত্রুতা ছিল না, না আমার বউয়ের সাথে। আমরা তো এখানে হাসি খুশি ভাবে ছুটি কাটাতে এসেছিলাম। আমি কি জানতাম এখানে আমার নিশা খুন হয়ে যাবে। অনিশ, তোমার কারোর সাথে কোনো শত্রুতা ছিল? না স্যার, আমার কারোর সাথে কেন শত্রুতা থাকবে? আমি তো কিছুই করিনি। ওয়াইফের কারোর সঙ্গে কিছু হয়েছিল? না, আমার সামনে তো কিছু হয়নি, কিন্তু 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 কি? প্রীতি আর সোনিয়ার সঙ্গে কিছু একটা হয়েছিল। কখন থেকে এটাই আমরা জিজ্ঞাসা করছি যে কিছু ঘটেছিল কিনা, আর এখন বলছো তুমি। সত্যিটা বলো। সত্যিটা কি ওদেরকেই জিজ্ঞেস করুন। প্রীতি আর সোমিয়া। স্যার, আমরা কিছু করিনি স্যার। স্যার, আমরা মেঘার শাড়ি নিয়ে কথা বলছিলাম, আর সেই জন্যই হয়তো ও পার্টি ছেড়ে চলে গেল। এর মৃত্যু তো একদম অন্যরকম ভাবে হয়েছে স্যার। হ্যাঁ, খুব বেশি না, একটুখানি আলাদা। একটু অন্যরকম কি করে? না কোনো আঘাতের চিহ্ন, না গুলি লেগেছে, না ছুরি দিয়ে মারা হয়েছে, আর না এর গলা টেপা হয়েছে। তাতে কি হয়েছে সারিকা? লোকের মৃত্যু তো সাধারণভাবে হতে পারে, তার মানে তো এটা নয় যে খুন হয়েছে। যদি এটা খুন না হয়ে থাকে ডাক্তারবাবু, তাহলে এটা কি? বস, এর খুন হয়েছে কি হয়নি সেটা এখনো জানা যায়নি। সালোকে, কিন্তু যেখান থেকে একটা মেয়ে নিখোঁজ হয়েছে সেখানেই এই মেয়েটার লাশ পেলাম, তা আবার এই অবস্থাতে। কোনো সাধারণ মৃত্যু নয় এটা।
ডক্টর সালুকে এর হার্ট অ্যাটাক হয়নি তো? না, এর হার্ট তো একদম মজবুত। দেখো, একদম ঠিক আছে। যদি এর হার্ট অ্যাটাক হতো তাহলে হার্টে তো কোনো চিহ্ন থাকতো, কিন্তু একদম ঠিক আছে। দেখো, তাহলে এটা হলো কিভাবে শালুকে? জানি না। আচ্ছা, এমনটা হয়নি তো যে এ এমন কোনো বিষ খেয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি না? সেটাও দেখেছি আমরা স্যার, এর পেট কেটে চেক করেছি আমরা, কিন্তু বিষের কোনো চিহ্নই পাইনি। বোঝো কাণ্ড। চলো অভিজিৎ, আমাদের অন্য দোকান দেখতে হবে। হ্যাঁ স্যার, আজ তো হ্যাঁ সারিকা ম্যাডামও ফেল। সারিকা কি বলবে? হ্যাঁ, সারিকা আর কি বলবে, যেখানে ওর বসই কিছু বুঝে উঠতে পারছে না। চলো। হ্যাঁ, বুঝতে পারছি না, এর বস কিছু বুঝতে পারছে না। প্রথমত তুমি আমার ল্যাবে এসে এটাকে দোকান বলেছো, আমি চুপ করেছিলাম। আর এই তোমার শ্রীমান প্রেমিক যখনই ল্যাবে আসে আগুন জ্বালিয়ে চলে যায়। দেখুন 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 সালুকে স্যার, এটা কিন্তু ঠিক নয়। এই কি? হ্যাঁ, সারিকাও ফেল হয়ে গেছে, এর মানেটা কি বলছো? আরে এটা এটা নিজেদের মধ্যে ব্যাপার ডক্টর সালুকে, আপনি 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 এভাবে নাক গলাবেন না। স্যার আপনার হাতে মন রয়েছে না? তাহলে কি করব? মনটা সামলে রাখুন। আরে তুমি একে বোঝাতে পারো না? দেখো শালুকে, তোমার হাতে তো মনটা রয়েছে। স্যার, অভিজিৎ এত ভালোবেসে বলে, আপনি তো অকারণে। দেখলেন দেখলেন, সারিকা ম্যাডামও বলছেন যে আমি আপনাকে ভালোবেসে বোঝাচ্ছি, আর আপনি ভালোবেসে বলবে। আমি তোমাকে টেলিফোনে বুঝিয়ে দেবো ভালোবেসে এই মেয়েটা কেমন করে মারা গেছে। হ্যালো, হ্যাঁ ইন্সপেক্টর দয়া হিয়ার। আচ্ছা, কোথায়? ঠিক আছে, আমরা এক্ষুনি পৌঁছে যাচ্ছি। ওকে স্যার। হ্যাঁ, আরো একটা লাশ পাওয়া গেছে। আরো একটা লাশ? কোথায়? আমবাটিনগরের ম্যাংগ্রোভের জঙ্গলে একটা মহিলার লাশ পাওয়া গেছে স্যার। শালুকে, দ্বিতীয় লাশটা আসছে, প্রস্তুত থেকো। তার আগে যেন এই লাশটার সবকিছু রেডি থাকে, বুঝেছ? বুঝলেন, আর একটু ভালোবেসে। ভালোবেসে? ভালোবাসার শত্রু। হাঁ করে দেখছো কি? চলো। তোমাদের মধ্যে কে ফোন করেছিল? আমি স্যার, আমি ফোন করেছি। আচ্ছা, তুমি করেছিলে। তুমি প্রথমে লাশ দেখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, একটা কথা বলো, তোমরা এখানে কি করছিলে? স্যার, আমি তো সকাল সকাল পায়চারি করতে বেরিয়েছিলাম, দেখলাম একটা মেয়ের লাশ পড়ে রয়েছে, তাই ফোন করলাম আপনাকে। পায়চারি করতে বেরিয়েছিলে? হ্যাঁ। নাতাশা, একটুখানি উল্টাও একে। স্যার, এ মেঘা স্যার, অনিশের ওয়াইফ। অনিশের স্ত্রী মেঘা হোটেল থেকে এত দূরে জঙ্গলে কি করছিল? তার মানে হচ্ছে স্যার, এ নিখোঁজ হয়ে যায়নি, একে নিখোঁজ করা হয়েছে। অভিজিৎ, অনিশ তো আমাদের বলেছিল যখন এই ঘরের ভেতরে ছিল তখন ও ঘরের বাইরে দাঁড়িয়ে ছিল। তাহলে এত দূর আসলো কি করে? আর একে কে নিয়ে আসলো? আর কোনো আঘাতের চিহ্ন আছে? না স্যার, শরীরে কোনো আঘাতের কোনো চিহ্ন তো দেখছি না স্যার। কিন্তু স্যার, এখানে এটা দেখুন, এখানে কিছু চিহ্ন রয়েছে, দেখে মনে হচ্ছে যেন কেউ এর মুখটাকে চেপে রেখেছিল অনেকক্ষণ ধরে। নিজের প্রাণ বাঁচানোর জন্য ধস্তাধস্তিতে হয়তো এই দাগ পড়ে গেছে মুখে। অভিজিৎ, এই ব্ল্যাঙ্কেটটা দেখেছো? এটা তো স্যার, এটা ওই হোটেলেরই ব্ল্যাঙ্কেট স্যার। হোটেলের ঘরগুলোতেও এরকমই ব্ল্যাঙ্কেট ছিল। তার মানে স্যার, এটা হোটেলেরই কোনো লোক হবে যে সব করেছে। খুনি হোটেল থেকে ব্ল্যাঙ্কেট চুরি করলো, লাশটাকে ব্ল্যাঙ্কেটে জড়ালো, আর অনিশের উপস্থিতিতেই হোটেল থেকে বাইরে এত দূরে এনে লাশটাকে ফেললো। দুর্দান্ত সাহসী স্যার খুনিটা। মেঘাকে খুন ওই ঘরেই করা হয়েছে, তাই না? হ্যাঁ স্যার।
আর সেটাও খুব অল্প সময়ের মধ্যে, যখন অনিশ ঘরের বাইরে দাঁড়িয়েছিল। না কোনো চিৎকারের শব্দ শুনেছিল, না কোনো ছটফট করার শব্দ। কিছুক্ষণের মধ্যে মেঘাকে খুন করা হয়েছে আর ওর লাশটাকেও উধাও করে দিয়েছে। এই কাজটা কিভাবে সম্ভব? হ্যাঁ, হতে পারে? না স্যার। না স্যার, এটা হওয়া তো অসম্ভব। কিন্তু হয়েছে। হওয়া তো অসম্ভব, কিন্তু হয়েছে অভিজিৎ, হয়েছে। সত্যি যদি এটা হয়ে থাকে তো এটা কোনো একজন লোকের কাজ নয় স্যার। হ্যাঁ স্যার, আর এই জায়গাটা আনিসের হোটেলের থেকে প্রায় 20 কিলোমিটার দূরে এটা। সেটাই তো, এই লাশটাকে কেউ একা নিয়ে আসেনি। আশেপাশে ভালো করে দেখো, দেখো আর কোনো প্রমাণ পাওয়া যায় কিনা দেখো। স্যার, স্যার এই কাজটা অনিশ করেনি তো? ঘরের বাইরে ও ততক্ষণ দাঁড়িয়েছিল ততক্ষণ এই লাশটাকে গায়েব করা হয়েছিল, আর তারপরেই হয়তো শোরগোল বাঁধিয়েছিল। আমিও এই কথাটাই ভাবছি অভিজিৎ, এই কথাটাই ভাবছি। স্যার, হ্যাঁ দয়া, কিছু পেলে? এই দেখুন স্যার, একদম টাটকা ছাপ স্যার গাড়ির টায়ারের। হয়তো খুনির গাড়ির চিহ্ন হবে স্যার, তাছাড়া তো অন্য কোনো গাড়ি এখানে আসবে না। হ্যাঁ দয়া, একটা কাজ করো, এই টায়ারের ছাপটা তোলার চেষ্টা করো। হোটেলে যতগুলো গাড়ি আছে প্রত্যেকটা টায়ারের সঙ্গে এটা ম্যাচ করে দেখো। হতে পারে এই গাড়িটা হোটেলেরই। স্যার, এইবার খুনির বাঁচা খুব মুশকিল স্যার। শোনো, আগে এখানকার কার পার্কিং এর কাজ তুমি দেখো। হ্যাঁ স্যার। তুমি এখানকার ইনচার্জ। আগে সব গাড়ি এখানে পার্কিং লটে আছে নাকি কোনো গাড়ি বাইরে গেছে? না স্যার, আপনি বারণ করার পর কোনো গাড়ি এখান থেকে বাইরে যায়নি, সব গাড়ি এখানেই আছে স্যার। সব গাড়ি এখানেই আছে? আগে চলো ঠিক আছে। অভিজিৎ, দয়া, স্যার। একটা কাজ করো, এখানে যতগুলো গাড়ি আছে প্রত্যেকটা টায়ার মার্কস, আমরা যে টায়ার মার্কসটা পেয়েছি এর সঙ্গে ম্যাচ করে দেখো।
না স্যার, এখানকার কোনো গাড়ির টায়ারের ছাপ ম্যাচ করছে না স্যার। তার মানে গাড়িটা এখানে নেই। এমনটাই তো মনে হচ্ছে স্যার। তাহলে গাড়িটা গেল কোথায়? কিছু মনে পড়ছে? গাড়িটা গেল কোথায়? জানি না স্যার। জানো না? জানো না মানে কি বলছো? ঠিক করে মনে করে বলো, যখন আমরা গাড়ি বেরোতে বারণ করেছিলাম তার আগে কোনো গাড়ি বাইরে বেরিয়েছিল? হ্যাঁ, মনে করো। হ্যাঁ স্যার, একটা গাড়ি বাইরে গিয়েছিল 9টা নাগাদ। এটাই ওই গাড়িটা নয় তো? 9টার সময়? স্যার 9টার সময় তো এই মেঘাও নিখোঁজ হয়েছিল। তাহলে এটা হয়নি তো অভিজিৎ, যে এই গাড়িটা করেই মেঘার লাশটাকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে আর তারপর গাড়িটাকে কোথাও লুকিয়ে রাখা হয়েছে? হতে পারে স্যার। তুমি একটু ওই রেজিস্টারটা নিয়ে এসো, যার মধ্যে গাড়ির যাতায়াতের টাইমটা ভালো করে লেখা থাকে। আগে স্যার। হ্যাঁ স্যার, 9টার সময় গাড়ি বেরিয়েছিল। MZ01KK 1010। এটা কার গাড়ি? স্যার এটা তো রাকেশ বাবুর গাড়ি, উনি এই হোটেলেই আছেন। এই হোটেলেই এখনো আছেন এখানে? হ্যাঁ স্যার, হতে পারে। চলো গিয়ে দেখি। বলুন স্যার, আমি কি সাহায্য করতে পারি আপনাদের? কোনো রাকেশ কুমার নামের লোক আপনাদের হোটেলে এসে উঠেছে কিনা একটু বলতে পারবেন আমাকে? এক্ষুনি বলছি স্যার। কোথায় মেঘা? মেঘা কোথায়? সরি অনিশ বাবু, কিন্তু আপনার স্ত্রী আর এই পৃথিবীতে বেঁচে নেই। ওনাকে খুন করা হয়েছে। কি? এটা এটা আপনি কি বলছেন? এরমটা হতে পারে না। দেখো নিজ, যা হওয়ার ছিল তা তো হয়ে গেছে। সামলাও নিজেকে। কে মেরেছে ওকে? তোমার হোটেলেরই কোনো লোক হবে। কি? হোটেলের? কে? এখনো তো জানি না, কিন্তু সেটাই খোঁজার চেষ্টা করছি আমরা। মেঘার লাশের ঠিক পাশেই ওই লোকটার গাড়ির টায়ারের ছাপ পেয়েছি আমরা। রাকেশ নাম ওর। পেয়ে গেছি স্যার। মিস্টার রাকেশ 3 দিন ধরে আমাদের হোটেলে আছেন। 3 দিন ধরে? এখনো আছে ওখানে? হ্যাঁ স্যার, এখনো আছেন, রুম নাম্বার 201-এ। এই রুমটাই। রুম সার্ভিস। ভেঙে ফেলো। তো মারা গেছে স্যার। আশ্চর্য ব্যাপার, এই হোটেলের কোনো না কোনো ঘরে একটা করে লাশ বেরোচ্ছে। এটা হোটেল নাকি শ্মশান? সব জায়গায় শুধুই লাশ রয়েছে। এখানেও বন্ধ ঘরের মধ্যে লাশ পড়ে আছে স্যার। কে এলো, কোথা থেকে এলো, কিছুই বুঝতে পারছি না স্যার। ভালো হয়েছে মরে গেছে, আমার স্ত্রীর প্রতিশোধ পূরণ হলো। তুমি একে দেখেছো? চিনতে একে? না স্যার। তুমি বলতে পারবে তোমার ওয়াইফকে এই লোকটা কেন মেরেছিল? না স্যার। স্যার, স্যার এই দেখুন, এর শরীরে অনেক নীল দাগ রয়েছে। সারা শরীরে এই নীল নীল দাগ কিসের? এই দুজনের মৃত্যু একইভাবেই হয়েছে। হ্যাঁ স্যার, আর এর শরীরেও কোনো আঘাতের চিহ্ন নেই। তার মানে হলো সারিকা একজনই আছে যে এই সব কিছু করছে। সালুকে এই জন্যই তো আমি তোমার কাছে বারে বারে আসছি, এসব কি হচ্ছে সেটা জানতে। বস, একটা কাজ করো, এর নাকের ভেতর দেখো। এসো এসো, এই দেখো বস, এর নাকের ভেতরেই নীল নীল দাগ। আর মনে আছে বস, ওর শরীরে যেখানে যেখানে ঢাকা ছিল না সেখানে সেখানে এইরকম নীল দাগ ছিল।
আর এই নীল দাগগুলো পয়জনের কারণে হয়েছে, বিষ। বিষ? কিন্তু শালুকে, এই দুটো মেয়ের পোস্টমর্টমে তো কোনো বিষ পাওয়া যায়নি। কারণ মেয়েটিকে কম মাত্রায় বিষ দেওয়া হয়েছিল, আর এই লোকটিকে মারার জন্য বিষ বেশি মাত্রায় দেওয়া হয়েছে। ডক্টর সালুকে এই বিষটা কিভাবে দেওয়া হয়েছে? বিষ হাওয়ার মধ্যে ছিল, হাওয়া থেকে নাকে গেছে আর নাক থেকে ফুসফুসে। কিন্তু স্যার হাওয়ায় বিষ এলো কোথা থেকে? বিষ ঘরের মধ্যে ছড়ানো ছিল, হয়তো এও সেখানে ছিল। যখনই এ শ্বাস নিয়েছে বিষ ভেতরে চলে গেছে। হয়তো এটা হয়েছে যে ও ঘুমিয়েছিল আর ও বুঝতেই পারেনি যে কখন বিষ এর নাকের ভেতর দিয়ে ঢুকে গেছে। এক্স্যাক্টলি। আর যতক্ষণে ও বুঝতে পারলো মরতে চলেছে, ততক্ষণে ও মারা গেল। তাহলে খুনি ওই রুমে এই বিষটা ছড়ালো কি করে? এই ঘরের প্রত্যেকটা জিনিস ভালো করে চেক করো, ছোট ছোট জিনিসও, এসি, ফ্যান, প্রত্যেকটা জিনিস, সবকিছু। এইটা কি? স্যার, হ্যাঁ বলো। স্যার এই দেখুন, এখানে এটা থেকে বিষ এসেছে। এটা দেখতে পাচ্ছেন, নীল রঙের। এই নীল রংটা একদম সেই রকমই যেরকম রাকেশের বডিতে পাওয়া গেছে। দয়া একটু এতে স্প্রে করো। হ্যাঁ স্যার, রুমের মধ্যে বিষ এখান থেকেই এসেছিল, এই দেখুন। তার মানে হলো রাকেশ যখন ঘুমিয়েছিল তখন বেচারা বুঝতেই পারেনি নিঃশ্বাস নেওয়ার সময় যে কখন এই বিষ এসির হাওয়ার মাধ্যমে ওর শরীরে ঢুকে গেছে। মানুষ না জানি কি কি উপায় বের করে ফেলে স্যার খুন করার জন্য। হ্যাঁ ফেডরিক, ভীষণ চালাক এই খুনি। এ না বন্দুক ইউজ করেছে না ছুরি, আর খুন করে দিয়েছে। স্যার এই এসিটা কিরকম অদ্ভুত ভাবে লাগানো আছে, মানেটা বুঝলাম না। স্যার এই দেখুন, এই যে স্ক্রুগুলো স্যার, এগুলো বাইরের দিক থেকে লাগানো হয়েছে যাতে করে কেউ এই এসিটা বাইরে না বের করতে পারে, যেখানে বেশিরভাগ এসির স্ক্রুগুলো ভেতরে লাগানো থাকে বক্সের গায়ে। তার মানে এটাতেই গন্ডগোল আছে স্যার। এসিটাকে বাইরে থেকে চেক করো। দয়া, অভিজিৎ, এই দেখো এসিটার বাইরের দিকে হ্যান্ডেল লাগানো আছে। বাইরে থেকে হ্যান্ডেল? হ্যাঁ, গন্ডগোল আছে দয়া, দেখো বেরোয় কিনা। আরে তো এটা খুব সহজেই বেরিয়ে আসছে। বার করো বার করো। এটা যেমন এসি স্যার, তেমন পথও ভিতরে যাতায়াতের জন্য। এই রাস্তা দিয়ে সহজেই কেউ ঘরের ভেতরে ঢুকতে পারে বা বাইরেও যেতে পারে দরজা না খুলেই। আর মেঘাকেও এই রাস্তায় গায়েব করা হয়েছে, আর তারপরে ওকে খুন করা হয়েছে। আর নিশার ঘরেও এইভাবেই এই রাস্তা দিয়ে এসে ওর রুমের এসির মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে।
বিরাট প্ল্যান করেছিল। চলো মেঘার ঘরটা চেক করি। এবার জানা গেছে এই বন্ধ ঘরে এসব হলো কি করে। আর একটা জিনিস স্যার আমি কিছুতেই বুঝতে পারছি না যে খুনি খুন করার জন্য এত কষ্ট কেন করলো। ঘরটার এসি খুলেছিল, এখান থেকে ভিতরে এসেছিল, খুন করেছিল, আর তারপর লাস্টকে এখান থেকে বাইরে নিয়ে গেছিল। আবার এসিটাকে ফের লাগিয়েও দিয়েছে যাতে কেউই না বুঝতে পারে কি হয়েছে, কিভাবে হয়েছে। আর সব থেকে বড় ব্যাপার, অনিশ ঘরের বাইরেই দাঁড়িয়েছিল। খুনি এতটা রিস্ক কেন নিল? যে যে এই খুনটা করেছে ও এই হোটেলের ব্যাপারে খুব ভালো রকম জানে, আর এসির ব্যাপারেও। আর স্যার এই রুমের এসিটার গায়েও তেমনই নীল রং লেগে আছে যেমনটা রাকেশের রুমের এসির গায়ে লেগেছিল স্যার। স্যার হ্যাঁ, স্যার নিশার রুমেও সেই এসি আছে যেরকমটা রাকেশের রুমে ছিল। হোটেলের বাদ বাকি সমস্ত এসি একদম ঠিকঠাক ভাবে লাগানো আছে স্যার, ভেতর থেকে খোলা যায়, বাইরে থেকে নয়। আচ্ছা, তার মানে এই হোটেলের মাত্র 3টে রুমেই এসি বদলানো হয়েছে। কেন? হোটেলের এসি মেকানিককে জিজ্ঞাসা করতে হবে। এখানে ইলেকট্রিশিয়ানকে? ইলেকট্রিশিয়ান? হ্যাঁ, এখানে ইলেকট্রিকের কাজ আর এসির কাজ কে করে? নীলেশ। নীলেশ এইসব কাজগুলোকে সামলায়। নীলেশ? কোথায় আছে নীলেশ? স্যার ও এখানেই কোথাও আছে স্যার, ওই যে। আরে পালা, ওঠ ওঠ। রাকেশ, নিশা, মেঘা, এদের 3জনকে তুই মেরেছিলি? হ্যাঁ স্যার, আমি মেরেছি। কেন মেরেছিলে? টাকার জন্য স্যার। কে দিয়েছিল? আমি জানি না স্যার। আশ্চর্য ব্যাপার, যাকে তুমি চেনোই না ওর জন্য তুমি 3টে খুন করেছো। হ্যাঁ, আমি তাকে চিনি না স্যার। সময় খুব কম, তাড়াতাড়ি বল, কে দিয়েছিল তোকে টাকা? আমি জানি না স্যার। জানিস না তুই? হ্যাঁ, জানিস না? বল বল। আমি সত্যি কথা বলছি স্যার, আমি সত্যি ওকে চিনি না। একদিন সন্ধ্যেবেলা আমি বাড়ি ফিরে দেখলাম ও আগে থেকে সেখানে বসেছিল। তোর বাড়িতেই বসেছিল, তবু তুই ওর মুখ দেখিসনি? হ্যাঁ স্যার, বাড়িটা অন্ধকার ছিল, আমি ওর মুখটা দেখতে পাইনি। তাহলে মহিলাও তো হতে পারে। জানি না। আওয়াজ তো শুনতে পেয়েছিলিস তুই ওর? হ্যাঁ স্যার, ওর গলার আওয়াজ শুনেছি, কিন্তু গলার আওয়াজ শুনে মনে হচ্ছিল যে মুখে কাপড় বেঁধে কথা বলছে। আমি বুঝতে পারিনি স্যার ও কে ছিল। কি বলেছিল? ও বলল যে ঘরের এসির ফিল্টারে বিষ মিশিয়ে দাও, তার বদলে আমি তোমাকে অনেক টাকা দেব। আর ও আমাকে সময়টাও বলেছিল। কি সময়ও বলেছিল সে? হ্যাঁ স্যার, ও বলেছিল 9টার সময় বিষটা মেশাতে। 9টার সময়? কার ঘরে বিষ মিশিয়েছিলি 9টার সময়? দুজনের ঘরেই? শুধু মেঘা ম্যাডামের ঘরে, অন্য ঘরে তো তারপরে মিশিয়েছিলাম। কিন্তু আমার মেঘা ম্যাডামের ঘরে যেতে 15 মিনিট দেরি হয়েছিল। আমি বিষটা যখন মেশাচ্ছিলাম তখনই এই, কে তুমি? এখানে কি করছো? ঘরে কি করে ঢুকলে? আমি এক্ষুনি অনিশকে ডাকছি। আমি জেনে শুনে ওকে খুন করিনি স্যার। আমি ভয় পেয়ে গিয়েছিলাম বলে ওর মুখটা খালি চেপে ধরেছিলাম। ও
ও তো তাতেই মরে গেল। তার মানে যতক্ষণ ও মারা না যায় ততক্ষণ ওর মুখ চেপে ধরেছিলিস, হ্যাঁ? আমি ওকে জেনে শুনে মারিনি স্যার। লজ্জা করে না তোমার? হ্যাঁ, এরপরেও তুমি বলছো যে তুমি জেনে শুনে মারোনি? লাশ ওখান থেকে কিভাবে উধাও করেছিলে? স্যার অনিশ স্যার দরজায় দাঁড়িয়েছিলেন। সেটা আমরা জানি। এটা বল যে লাশটাকে 20 কিলোমিটার দূরে কি করে নিয়ে গেলি? আমি এসিটা খুলে সেই গর্ত দিয়ে বাইরে চলে আসি, তারপর খুব কষ্ট করে লাশটাকে বাইরে টেনে আনি। রাকেশ বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। তাহলে রাকেশও মিশেছিল তোর সঙ্গে? হ্যাঁ হ্যাঁ স্যার। আর ওই গাড়িটা কোথায় যাতে লাশ নিয়ে গেছিলিস? সে ব্যাপারে আমি কিছু জানি না স্যার। ওই গাড়িটা রাকেশেরই ছিল। ও গাড়িটা নিয়ে কি করেছে আমি সত্যি জানি না স্যার। রাকেশকে কেন মারলি? ও তো তোকে সাহায্য করেছিল। স্যার আমি ভেবেছিলাম ও হয়তো সিআইডি কে সবকিছু বলে দেবে। স্যার খুনি কি করে জানতো যে মেঘা 9টার সময়ই ঘরে ঢুকবে? স্যার, এই প্রীতি আর সৌমিয়াকে ধরা যাক, এটাও জেনে যাবো আমরা। স্যার আপনারা এখানে আসুন। মেঘার ব্যাপারে কিছু জানতে পারলেন স্যার? আগে হ্যাঁ, তার ব্যাপারেই আপনার কাছে কিছু জিজ্ঞেস করতে এসছে। মেঘার ব্যাপারে জানতে পেরেছেন স্যার? ও কোথায় আছে? ও এই পৃথিবীতে আর নেই। কি বলছেন আপনি? হ্যাঁ, কেউ একজন মেঘাকে খুন করে দিয়েছে। খুন? কে? আমরাও সেটাই জানার চেষ্টা করছি যে কে মেরেছে মেঘাকে। আমি জানতে পেরেছি যে পার্টির রাতটাতে আপনাদের মধ্যে তর্কাতর্কি হয়েছিল। কোনো ব্যাপার নিয়ে কোনো ঝগড়াঝাটি হয়েছিল নাকি? ঝগড়া? শুধু মেঘার শাড়ির ব্যাপারেই কথা বলছিলাম, তাও সেরকম বিশেষ কিছু না। বিশেষ কিছু নয় যদি, তাহলে ওই মাঝপথে কান্নাকাটি শুরু হয়েছিল কেন? হ্যাঁ, দেখুন, চুপ থাকলে কোনো লাভ হবে না। যা কিছু হয়েছে পরিষ্কার করে বলুন। বলুন। স্যার ওই সৌমিয়া ইচ্ছে করে মেঘার শাড়িতে ড্রিঙ্ক ফেলে দিয়েছিল, তাই জন্য একটু রাগ করেছিল। ইচ্ছে করে ড্রিঙ্ক ফেলে দিয়েছিল? হ্যাঁ স্যার, আমারও প্রথমে এরকমই মনে হয়েছিল যে ভুল করে পড়ে গেছিল, কিন্তু পরে জানতে পারলাম যে ইচ্ছে করেই করেছে। আচ্ছা, তারপর কি হলো? তারপর মেঘা কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেল। আচ্ছা আচ্ছা, জেনে শুনে ড্রিঙ্কটা ফেলেছিল যাতে ওই শাড়িটা বদলাতে বা পরিষ্কার করতে সেই ঘরটাতেই যায় যেখানে খুনি আগে থেকে ওর জন্য অপেক্ষা করছিল। এই সৌমিয়াকে ধরতে হবে। বলুন, কার সাথে দেখা করবেন? সৌমিয়া আছে বাড়িতে? আপনি কে? আমরা ওর আত্মীয় হই, ওকে নিয়ে যেতে এসেছি। কোথায়? ওর শ্বশুর বাড়িতে। এখন তাড়াতাড়ি বলো, আছে বাড়িতে? এই সিআইডি এখানে কি করছে? মনে হয় আমার ব্যাপারে এরা সব জানতে পেরে গেছে। পালিয়ে যাচ্ছ, তাড়াতাড়ি ধরো ওকে। থামাও, থামাও, গাড়ি থামাও। চল বাইরে আয়। না, বেরো ছেড়ে বাইরে। দিন, আমি কিচ্ছু করিনি। হ্যাঁ, আমি মেঘার খুন করিয়েছি। কেন কেন মেঘাকে তুমি খুন করিয়েছো? প্রতিশোধ নিতে চেয়েছিলাম আমি ওর থেকে, এই জন্য। প্রতিশোধ? প্রতিশোধের আগুন এমনই জ্বলেছিল যে তুমি ওকে খুন করিয়ে দিলে? আমি অনিশকে খুব ভালোবাসতাম, ও আমাকে খুব ভালোবাসতো। ঠকিয়েছে ও আমাকে। একদম শেষ বেলায় এসে আমাকে বিয়ে করতে না করে দিল, আর মেঘাকে বিয়ে করে নিল। ঠকিয়েছিল তোমাকে অনিশ, আর খুন করিয়ে দিলে তুমি মেঘার। এটা কেমন বদলা? ও মেঘাকে খুব ভালোবাসতো, মানে নিজের জীবনের থেকেও বেশি। আর এই জন্য আমি মেঘার খুন করিয়েছি,
যাতে ওর জীবনে সব সময়ের জন্য অন্ধকার নেমে আসে, ও হেরে গিয়ে আমার কাছে চলে আসে। অনিশের ওপর প্রতিশোধ নিতে গিয়ে তুমি মেঘাকে খুন করালে, আর নিশা নিশা কি ক্ষতি করেছিল তোমার? হ্যাঁ, অনিশের হোটেলের বদনাম চেয়েছিলাম, এই জন্য আমি নিশারও খুন করিয়ে দিয়েছি। তিনটে খুন করেছো তুমি। তোমাকে ফাঁসির শাস্তি থেকে কেউ বাঁচাতে পারবে না। জানি না ও কোথায় রয়েছে, না ফোন করছে না ফোনটা ধরছে। 2 ঘন্টা ধরে মার্কেটে ঘুরছি অথচ ম্যাডামের পাত্তাই নেই। হ্যাঁ, সৌরভ কথা বলছি। হ্যাঁ, ওই স্নিগ্ধা এসেছে কি? স্নিগ্ধা? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। না 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 না, সেরকম কোনো ব্যাপার না। না না, পরে কথা বলছি। হ্যাঁ, পরে তোর সাথে কথা বলছি। চল, ওকে, বাই। এবার কোথায় গিয়ে খুঁজবো ম্যাডামকে? অন্তত একটা ফোন তো করতে পারতো। আপনার বাগদত্তা নিখোঁজ হয়েছে? হ্যাঁ, ওর সাথে আশীর্বাদ হবে আমার। আর নিখোঁজ কখন থেকে? কাল থেকে। কাল সন্ধ্যে থেকে আমি ওকে ফোন করছি, কিন্তু ও ফোন ধরছে না। কোথাও এমনটা নয় তো যে এই বিয়েটা ওর ইচ্ছের বিরুদ্ধে হচ্ছিল, সেজন্য ও কোথাও চলে গেছে? না স্যার, সেরকম ব্যাপার না। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি, আর ও নিজের ইচ্ছায় বিয়েটা করছে। স্যার, আমি তো আগেই মানা করেছিলাম, করিস না ওই মেয়েটার সাথে বিয়ে, ও ভালো নয়। এখন হয়ে গেল তো অসম্মান। মা, এখন এসব কথা বলে কোনো লাভ নেই। ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। আচ্ছা, ওর বাড়ির লোকজনকে বা ওর বন্ধুকে জিজ্ঞাসা করেছেন? হ্যাঁ স্যার, জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ওরা বললো ওরা কিচ্ছু জানে না স্যার। আচ্ছা, শেষবার কখন দেখা হয়েছিল ওর সাথে? রবিবারে। সেদিন ওর ছুটি ছিল, তাই আমরা ঘুরতে গিয়েছিলাম। কারোর সঙ্গে ওর কোনো ঝগড়াঝাটি হয়েছিল বা কেউ কিছু বলেছিল? না স্যার, তেমন কিছু হয়নি, তবে বলছিল অফিসে কি একটা গন্ডগোল হচ্ছে। গন্ডগোল? কিরকম গন্ডগোল? তোমাকে কিছু বলেছে কখনো? না স্যার, বলেছিল পরে বলবে, কিন্তু তারপর থেকে ওর আর খবর নেই। কোথায় কাজ করতো? মরিয়া ফ্যাশন হাউস। মরিয়া ফ্যাশন হাউস। সবকটা বক্স ভালো করে চেক করবে, কোনো কাজ যাতে বাকি না থাকে। ইয়েস ম্যাম, আমি সব আগে থেকেই চেক করে নিয়েছি, সব ঠিক আছে। ঠিক করে চেক করেছো তো তুমি? ইয়েস ম্যাম। আরে, সিদ্ধার্থ কোথায়? এখনো আসেনি কেন? এ আর নতুন কি কথা? আর ও তো প্রতিদিনই লেট করেই আসে, আর আমি জানি না যে কোম্পানি ওকে কেন রেখেছে। ও মেসেজ করেছিল কিছুক্ষণ আগে, ট্রাফিকে আটকে আছে, ব্যাস এখনই এসে পড়বে। এক্সকিউজ মি, এখানে ম্যানেজার কে আছেন? আপনাদের কি দরকার? ম্যানেজার কোথায় এখানকার? ইনি স্মৃতিদি, ইনি এখানকার সব, এখানকার ম্যানেজার, ডিরেক্টর, ডিজাইনার। আমরা হ্যাঁ, আমি জানি আপনারা সিআইডি থেকে আসছেন। আপনাদেরকে কে না চেনে? অফিসার, বলুন কি সাহায্য করতে পারি? আমি আপনার সঙ্গে স্নিগ্ধার ব্যাপারে কিছু কথা বলতে চাই। স্নিগ্ধা? আগে হ্যাঁ, স্নিগ্ধা এখানেই কাজ করতো না ও? হ্যাঁ, ও তো এখানকার গ্রাফিক ডিজাইনার, কিন্তু ওর হয়েছেটা কি? ও মঙ্গলবার থেকে নিখোঁজ, পাওয়া যাচ্ছে না। আগে হ্যাঁ,
আপনারা জানেন না নাকি? না, কিন্তু কালকে তো ওর আশীর্বাদ। আগে হ্যাঁ, আমার সঙ্গে আশীর্বাদের কথা ছিল। স্নিগ্ধা মঙ্গলবার অফিসে এসেছিল? না, মঙ্গলবার তো আসেনি, ওর তো ছুটি ছিল। না স্যার, এরা মিথ্যে কথা বলছে। ও আমাকে ফোন করে বলেছিল ওর অফিসে যাওয়াটা খুব দরকারি ছিল। দেখো, তোমার এখানে কাজ করতো, তাহলে কারোর না কারোর তো নিশ্চয়ই জানা আছে যে ও কাজে এসেছিল কিনা। হ্যাঁ, কে? আসলে ও সোমবার এসেছিল, কিন্তু ওর আশীর্বাদের জন্য ছুটি চাইতে, আর আমি ওকে ছুটি দিয়েওছিলাম। তারপর ও কোথায় গেল আর কি হলো আমি কিছু জানি না। অদ্ভুত ব্যাপার, একটা মেয়ে অফিসে আসলো, তারপরে সে নিখোঁজ হলো, আর কেউ জানতেই পারলো না। আশ্চর্য ব্যাপার। স্যার, ওই দিন মানে মঙ্গলবার তো আমি কিছুক্ষণের জন্য বাইরে গেছিলাম, একটা মিটিং ছিল তাই। ইন দ্য মিন টাইম ও যদি অফিসে আসে তো সেটা আমি বলতে পারবো না। না স্যার, ও আসেইনি। আসেনি? আপনি আপনি কে? আগে আমি সিদ্ধার্থ, এখানে কাজ করি আমি। কিন্তু স্যার, স্নিগ্ধা আমাকে বলেছিল ও অফিসে যাচ্ছে। অফিস যাচ্ছিল? অভিজিৎ, চলো গার্ডের সাথে কথা বলি। তুমি স্নিগ্ধাকে চেনো? হ্যাঁ স্যার, ওকে কে না চেনে। আচ্ছা, শেষবার কখন দেখেছিলে তুমি ওকে? স্যার, শেষবারের মতো আমি ওকে হয়তো সোমবার সন্ধেবেলা দেখেছিলাম। সোমবার সন্ধেবেলায়? আচ্ছা, আর কিছু মনে আছে? আর উনি স্টোর রুমে গেলেন, বলেছিলেন কিছু কাজ আছে। আচ্ছা, এটা কটা নাগাদ ঘটেছিল? 1 মিনিট স্যার, এক্ষুনি রেজিস্টার দেখে বলছি। এই দেখুন স্যার। সন্ধ্যে 6:30? স্যার, রেজিস্টারে তো 6:30 লেখা আছে। 6:30টার সময় ও স্টোর রুমে গিয়েছিল? 1 মিনিট, রেজিস্টারে লেখা আছে যে ও 6:30টার সময় এসেছিল। বাইরে বেরোনোর সময় তো ও লেখেনি। হ্যাঁ, দেখো। হ্যাঁ স্যার। তাহলে কি করে হলো এটা? স্যার, উনি যখন ভেতরে গেলেন আমার ডিউটি শেষ হয়ে গিয়েছিল বলে চলে গেছিলাম। এখানেই কিছু গোলমাল হয়েছে, এখানেই। সত্যি বলছো নাকি তুমি নিজেকে বাঁচানোর চেষ্টা করছো? না না স্যার, আমি কেন মিথ্যে বলবো। আচ্ছা, আরেকজন গার্ড ডিউটিতে কটার সময় আসে? স্যার, ও নাইট ডিউটিতে থাকে, তাই সন্ধ্যে 7টার সময় আসে। তো ও কেন রাখেনি এর বাইরে বেরোনোর সময়টা? ওর কি আলাদা কোনো রেজিস্টার আছে? হ্যাঁ। তাহলে দেখাও। এক্ষুনি নিয়ে আসছি। এইখানে কিছু একটা গন্ডগোল আছে স্যার। এই দেখুন স্যার। স্যার, এই রেজিস্টারেও বাইরে বেরোনোর সময় কিন্তু লেখা নেই। আচ্ছা, এটা কথা বলো, সাইন না করে কি ভেতরে ঢোকার অনুমতি আছে? না স্যার, সই না করে তো কেউ ভেতরে যেতে পারে না, সে মালিকই হন না কেন। স্যার, কি? স্নিগ্ধা এখানে আসার ঠিক 1 ঘন্টা পর সিদ্ধার্থ এখানে এসেছিল, আর 20 মিনিট পর বেরিয়ে গেছিল। তারপরে না কেউ এসেছিল না বেরিয়েছিল। তার মানে হলো অভিজিৎ, যদি সিদ্ধার্থ ভেতরে গিয়ে থাকে তাহলে স্নিগ্ধাকে নিশ্চয়ই দেখে থাকবে। হ্যাঁ স্যার। কিন্তু ও তো বলছে ও নাকি স্নিগ্ধাকে দেখেইনি সোমবারে। স্যার, রেকর্ড তো তাই বলছে, স্নিগ্ধা এখানে এসেছিল, গার্ডও দেখেছে। অভিজিৎ, যদি ওর কিছু হয়ে থাকে তাহলে এখানেই হয়েছে। ভেতরে গিয়ে দেখি কি গোলমাল আছে। স্যার, কোথাও নেই। অদ্ভুত ব্যাপার, গার্ড তো বললো যে ও এখানে এসেছিল। আর স্যার, এখানে দ্বিতীয় কোনো দরজাও নেই যেটা দিয়ে ও বাইরে বেরোতে পারে। তো তাহলে ও গেল কোথায়? এখানে একটাই দরজা আছে তো? আপনারা নিজেরাই তো দেখলেন। আরো একবার কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞেস করছি। আর নেই, এই একটাই দরজা আছে আসা যাওয়ার জন্য। আচ্ছা, আর এইটা, এই সিঁড়িটা কোথায় গেছে? সিঁড়িটা উপরে গিয়ে শেষ হয়ে গেছে। স্যার। হ্যাঁ দাদা, কি হচ্ছে? এই দেখুন স্যার, শুকনো রক্ত লেগে আছে এখানে। এই দেখুন।
এই যে রক্ত আছে তার মানে কিছু গন্ডগোল আছে স্যার। মেয়েটা এমনি এমনি গায়েব হয়নি, গায়েব করে দেওয়া হয়েছে। কিন্তু আর একটা কথা হলো অভিজিৎ, যদি ওই মেয়েটাকে এই দরজা দিয়ে সরানো হয়ে থাকে তাহলে ওয়াচম্যান তো দেখতেই পেত, তাই না? স্যার, যদি কেউ ওই মেয়েটাকে বাইরে বেরিয়ে যেতে না দেখে থাকে তাহলে ওই মেয়েটা একটা জায়গাতেই শুধু থাকতে পারে স্যার। কোথায়? এখানে স্যার। দেওয়ালে? হ্যাঁ, একটা কাজ করো, দেওয়াল আর মেঝে খুব ভালো করে চেক করো। দয়া, হ্যাঁ অভিজিৎ, দেখে সরুন দেখি। এটা দেখো একটু স্যার। এই যে এই দেখ, এখানে সিমেন্টটা এখনো কাঁচা, দেখে মনে হচ্ছে এখানে সদ্য প্লাস্টার করা হয়েছে। ও, আচ্ছা, তোমরা কি এখানে ইদানিং কোনো সিমেন্টের কাজ করিয়েছো, রিপেয়ার? হ্যাঁ স্যার, বৃষ্টিতে ছাদ থেকে জল পড়ে আর দেওয়াল জলে ভিজে গেছিল, তো আমি প্লাস্টার করে দিয়েছি। এক্ষুনি জানা যাবে। শব্দটা শুনলে? একদম ফাঁপা। শব্দ শুনেই বোঝা যাচ্ছে। স্যার, এইভাবে ভেঙে ভেঙে তো জায়গাটা পুরো শেষ করে দেবেন। আওয়াজ করো না, চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকো। আরো বাজাবো। এক মিনিট। মাই গড, দেওয়ালটা আর একটু ভাঙো, লাশটাকে বের করে আনো। সাবধানে, এদিক হাত লাগা। ধরো। হ্যাঁ, চলো সাবধানে। স্নিগ্ধা, 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 স্নিগ্ধা। কোথা থেকে আসলো এই লাশ? কে মেরেছে একে? স্যার, এটা আমরা কি করে বলতে পারবো? কেন তুমি বলতে পারবে না? হ্যাঁ, তোমার সঙ্গে কাজ করতো না? তাহলে? স্যার, আমরা কিছু জানি না, সিদ্ধার্থ জানতে পারে। সিদ্ধার্থ? অভিজিৎ, স্যার, এই সিদ্ধার্থকে জিজ্ঞেস করো, আর যে এই দেওয়ালটা বানিয়েছে সেই লোকটাকেও জিজ্ঞাসা করো। স্যার, মনে হচ্ছে পালিয়ে গেছে।
ও জানতে পেরেছিল যে ওকে ধরা হবে। পালিয়ে যাবে কদ্দূর? মাটি খুঁড়ে ওকে খুঁজে বার করব। আপনারা এখানে কি হয়েছে? মঙ্গলবার সন্ধ্যে 7:30টার সময় কি করতে গেছিলে তুমি ওই স্টোরে? আমার কিছু কাজ ছিল। আর কি হয়েছে? স্নিগ্ধার লাশ পেয়েছি আমরা ওখান থেকে। স্নিগ্ধার লাশ? হ্যাঁ, তুমি খুন করেছো স্নিগ্ধাকে, আর তারপরে স্নিগ্ধার লাশ দেওয়ালে গেঁথে দিয়েছিলে। কিন্তু আমি ওকে খুন করব কেন? তুমি না মেরে থাকলে ওকে কে মেরেছে? তুমিই তো ওর পরে স্টোর রুমে গিয়েছিলে। পরপরই যাও মানে তো এটা নয় যে আমি ওকে খুন করে ফেলবো। তুমি ভিতরে ঢোকার 20 মিনিট পর বাইরে বেরিয়েছিলে, আর স্নিগ্ধা ওখান থেকে বেরোয়নি, আর তোমার পরে কেউ ওর ভিতরে যায়নি। কে করেছে এটা? হ্যাঁ অফিসার, আমি যখন ভেতরে যাই তো ওখানে ছিল না। স্যার মিথ্যে কথা বলছে ও। এই মেরে লাশটাকে দেয়ালে পুঁতে দিয়েছে। এই মেরেছে স্যার, এই মেরেছে। স্যার, আমার তো এটা কোনো প্রেমের চক্কর মনে হচ্ছে। বাড়ির লোক মেনে নেয়নি, তাই মেরে দেওয়ালে গেঁথে দিয়েছে। সারিকা, এরম কাজ করার দরকারটাই বা কি, যাতে ঘরের লোকরা বিরক্ত হয়? তাছাড়াও এখন আসল ভালোবাসা হয় কোথায়? ভালোবাসা আছে ডক্টর সেলুকে, কিন্তু আজকাল ভালোবাসার শত্রু একটু বেড়ে গেছে। আরে অভিজিৎ, এসো এসো ভাই, তোমার কথাই হচ্ছিল। এসে গেছে সব মাথা খারাপ করতে। ভালোবাসার চ্যাপ্টার পড়াচ্ছিলে সারিকাকে? না বস, তাহলে আমি কোনো ভালোবাসার চ্যাপ্টার পড়াচ্ছিলাম না, বরং আমি তো এই লাশটার ব্যাপারে কথা বলছিলাম। লাশের ব্যাপারে? কি কি জানা গেল? এই আগে মেয়েটাকে খুন করা হয়েছে, তারপর দেওয়ালে গাঁথা হয়েছে। কিন্তু ডক্টর সালুকে মৃত্যুটা হলো কিভাবে? সেটাও জানা গেছে। বাহ, শুধু এই স্টাইলটাই, আপনার এই স্টাইলটাই সারিকা ম্যাডাম আমার খুব ভালো লাগে। যে কাজটা ডক্টর সালুকে করতেই পারেন না, সেটা সারিকা ম্যাডাম ফটাফট করে দেন। হ্যাঁ আচ্ছা, কিভাবে মারা গেছে? বিষ থেকে। বিষের জন্য? কোন বিষের জন্য? এটা তো সালুকে স্যারই বলতে পারবেন। আমি তো শুধু এটুকুই জানতে পেরেছি যে এর শরীরে বিষ পাওয়া গেছে। বিষের নাম কি সালুকে? বস, কেউ ভাবে না যে বলার আগে কি বলছে। যাও কিছু একটা বলে দেয়, তারপর আসতে হয়। সালুকে ছাতার নিচেই আসতে হয়। দেখো সালুকে, বলেছো তো, এবার বলো বিষের নাম কি? বস, এই বিষটার নাম গ্লাইকোলোজ লিস। এই বিষটা মিষ্টি হয়, জলের সাথে বা যে কোনো খাবারের সাথে সহজে মিশে যায়। তার মানে ডক্টর, একে বিষটা খাবারের সাথে দেওয়া হয়েছিল? এটা তো নিশ্চিত নয় খাবার সঙ্গে বা কোনো পানীয়ের সঙ্গে, কারণ আমি এর পেটের মধ্যে খাবারের সাথে সাথে কিছুটা কোল্ড ড্রিঙ্কসও পেয়েছি। স্যার, বিষটা খাওয়ার পরেও চিৎকার তো করে থাকবে যখন প্রতিক্রিয়া শুরু হয়েছিল। হয়তো নয়, এ হয়তো একদম বুঝতেই পারেনি যে একে বিষ দেওয়া হয়েছে। কেন স্যার? এই কারণে যে এই বিষটা খুব আস্তে আস্তে রিয়্যাক্ট করে, ধীরে ধীরে, প্রায় 24 ঘন্টা ধরে। আর এই বিষটা খাবার পর শরীরটা ক্রমশ অসুস্থ হয়ে পড়ে, মনে হয় যেন গা গুলাচ্ছে, খুব তেষ্টা পায়, আর শেষকালে মারা যায়। তার মানে সালুকে একে মৃত্যুর একদিন আগে বিষ দেওয়া হয়েছে, তাই তো? এক্স্যাক্টলি। আর শুধু তাই নয়, সন্ধেবেলা 7টা থেকে 8টার মধ্যে এই বিষটা দেওয়া হয়েছে। আর একটা কথা কি বস, এই মেয়েটির মৃত্যু বাথরুমেই হয়েছে। এবার এটা আপনি কি করে জানলেন? এসো বলছি। বস, বাথরুমের নল থেকে তোমরা যে রক্তটা সংগ্রহ করে এনেছিলে, সেটাই মেয়েটির রক্ত। এ দেখো, এই এর মাথার উপরে আঘাতের চিহ্ন, কারণ এই মেয়েটির মাথা কলের সঙ্গে ধাক্কা খেয়েছিল। তাহলে মৃত্যু হয়েছে বাথরুমে, আর লাশ পাওয়া গেছে দেওয়ালের ভেতরে। তাহলে রহস্যটা কি? স্যার, তার আগে আমাদের এটা জানা দরকার যে সোমবার খাবার কোথায় খেয়েছিল। খাবারের সঙ্গে বিষ মিশিয়ে লোককে খাওয়ানো হচ্ছে। হ্যাঁ স্যার প্লিজ জোরে বলবেন না স্যার। স্যার, কেউ শুনে নিলে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। একটা মেয়ে এখানে খাবার খেয়েছিল, আর তারপরেই তার মৃত্যু হয়েছে, বুঝলে? স্যার, কোন মেয়ের কথা বলছেন স্যার? স্নিগ্ধা নাম ওর, স্নিগ্ধা। স্নিগ্ধা? হ্যাঁ, স্নিগ্ধা। মনে পড়লো? সোমবার দিন ও এখানে খাবার খেয়েছিল। স্নিগ্ধা?
হ্যাঁ স্নিগ্ধা, ও তো আমাদের কাস্টমার। আছে নয়, ছিল। স্যার কিন্তু আমরা কেন বিষ দেবো ওকে? এখানেই ও খাবার খেয়েছিল, স্নিগ্ধা, বুঝেছ? স্যার এখানে কি করে খাবে ও বিষ? আমাকে জিজ্ঞেস করছো? তুমি বলো। আচ্ছা, এটা তো মনে আছে যে ও এখানে একা এসেছিল নাকি ওর সঙ্গে কেউ ছিল? হ্যাঁ স্যার, ওর সাথে অফিসের লোক ছিল, কিন্তু ওরা তো এখানে প্রায়ই আসে। আর হ্যাঁ, আর ওই মেয়েটি ওর সাথে ছিল। পৃথা, চলো। পৃথা, ইয়েস স্যার। পৃথা, এটা বলো যে সোমবার দিন কি তুমি কি এখানে স্নিগ্ধার সঙ্গে খাবার খেতে এসেছিলে? ইয়েস স্যার, কিন্তু আমি একলা ছিলাম না, আরও অনেকে ছিল আমার সাথে। কে কে ছিল তোমার সঙ্গে? সিদ্ধার্থ ছিল, আমি ছিলাম, আমরা আগে থেকেই খাবার খাচ্ছিলাম। স্নিগ্ধা পরে এসে আমাদের সঙ্গে যোগ দিল। আর আর হ্যাঁ স্যার, ও আমাদের সঙ্গে ছিল, আমরা একসঙ্গে খাবার খাচ্ছিলাম। আর তারপর আমি বিল পে করার জন্য গেলাম, আর তার কিছুক্ষণ পরে যখন আমি ফিরে এলাম তখন দেখলাম ও আর বসে নেই। আমি সিদ্ধার্থকে জিজ্ঞেসও করেছিলাম যে স্নিগ্ধা কোথায়। ও বলল যে ও ওয়াশরুমে গেছে। মানে সিদ্ধার্থ টেবিলে একাই বসেছিল? ইয়েস স্যার। কতক্ষণ কতক্ষণ সিদ্ধার্থ টেবিলে একা ছিল? কতক্ষণ? এই ধরুন 5-10 মিনিট। স্যার, আমার তো মনে হচ্ছে এইসব সিদ্ধার্থই করেছে, সিদ্ধার্থই মিশিয়েছিল বিষটা। অভিজিৎ, এই সিদ্ধার্থ স্নিগ্ধার পরেই স্টোর রুমে ঢুকেছিল, আর খাবার টেবিলে ও একাই বসেছিল যখন স্নিগ্ধা বাথরুমে গিয়েছিল। তার মানে হলো এই সমস্ত গোলমাল ওই সিদ্ধার্থই করেছে। ওই দোকানদার তো এই অ্যাড্রেসটাই দিয়েছিল, রাজমিস্ত্রিদের। ফ্রেডি, এটা একটা বাড়ি না মদের ঠেক? চারিদিকে শুধু মদের বোতলে ভর্তি। ফ্রেডি, চারদিকে নজর রাখো, হয়তো খুনির কোনো চিহ্ন পেয়ে যেতে পারি। দেখো। টিভির বিল তারিখ তো গত পরশুর, অর্ধেক পেমেন্ট হয়ে গেছে আর বাকিটা ডেলিভারির সময় দেবে। প্লাজমা টিভি? রাজমিস্ত্রিদের কাছে প্লাজমা টিভি? খুন করে তো অনেক টাকা পেয়েছে না স্যার, গিয়ে আগে এ একটা প্লাজমা টিভি কিনেছে। চলো ফ্রেডি, এটা তো জানা গেল যে এরা টিভিটা কিনেছে কোত্থেকে। মনে হচ্ছে পালিয়ে গেছে অভিজিৎ। স্যার, ভিতরে তল্লাশি নেওয়া যাক, যদি কিছু পাওয়া যায়। ঠিক বলেছ, ভেঙে ফেলো দরজা। দয়া তো নেই স্যার, আমি অন্য উপায়ে খোলার চেষ্টা করছি। তাই করো। স্যার, ঘরদোর তো একেবারে গোছানো,
মনে হয় না ও একা থাকে। তার মানে কি এখানে সবাই পালিয়ে গেছে? হ্যাঁ, দেখো ঘরটাকে ভালো করে দেখো, কিছু না কিছু নিশ্চয়ই পাওয়া যাবে। ড্রাগস, ওই কাজটাও করে ড্রাগ সাপ্লাইয়ের। স্যার, হ্যাঁ, পাউডারের কৌটোতে ড্রাগস আছে স্যার। ড্রাগস। ড্রাগস? ইয়েস স্যার। পাউডারের কৌটোয়? বাহ, এই সিদ্ধার্থর ব্যাপারে তো অনেক রহস্য লুকিয়ে আছে। অভিজিৎ, আরো ভালো করে দেখো, দেখো আরো কিছু পাওয়া যায় কিনা। দেখেছো ডেকোরেশনের নতুন স্টাইল, ফুলের ঝাড় ছাদের কাছাকাছি। দেখি তাহলে। আর কি? এ তো গুপ্তধন মনে হচ্ছে স্যার। বেশ ধুরন্ধর লোক স্যারে। এই দেখো, নকল ক্রেডিট কার্ডস। নকল পাসপোর্টও রয়েছে। স্যার, এই সিদ্ধার্থ মরিয়া ফ্যাশন হাউসের আড়ালে ডাক্স বেচার ব্যবসা করছে। স্নিগ্ধা হয়তো ওকে দেখে ফেলেছিল, সেই জন্য স্নিগ্ধাকে মেরে দিয়েছে। স্যার, স্যার, এই ফ্রেমটার পিছনে কিছু লোকের নাম লেখা রয়েছে। এতজনের নাম? এরা কারা? স্যার, এরা ড্রাগস স্মাগলার হবে। এই সিদ্ধার্থ ড্রাগস র্যাকেটে আছে। আছে? তাহলে সিদ্ধার্থ এখন আছে কোথায়? বিল তো আমাদের দোকানেরই, আমরাই বিক্রি করেছি। কাকে বেচেছিল টিভিটা? দুজন এসেছিল স্যার, হাফ পেমেন্ট করে দিয়ে গেছিল আর হাফ পেমেন্ট পরে দেবে বলেছিল। ডেলিভারি করে দিয়েছেন নাকি? টিভি দিয়ে দিয়েছেন? না স্যার, টিভি ডেলিভারি আজকে দেবো। ঠিকানাটা কি? ডেলিভারি কোথায় দিতে হবে? এসো এসো, সামলে। বড্ড বাড়ি। আরে কতক্ষণ ধরে তোমাদের জন্য অপেক্ষা করছি, এতক্ষণে এসেছে। আরে এখন আবার কে এলো? ঘুম চটকে গেল। আরে টিভি নিয়ে এসছে। আরে টিভি এসে গেছে? এসো এসো, এখানে লাগিয়ে দিন। সাবধানে সাবধানে। হ্যাঁ, সাবধানে। টিভিটাকে ভেঙে ফেললো। আরে জানো এর দাম কত? আপনারা কারা? সিআইডি। সিআইডি? হ্যাঁ, আরেকটা দেবো? না, একটাই যথেষ্ট। মেয়েটাকে মেরে দেওয়ালে পুঁতে দিয়েছো তোমরা? হ্যাঁ, আমরা মারিনি ওই মেয়েটাকে। তাহলে কে মেরেছে? আমরা কিচ্ছু জানি না স্যার। স্যার, এ মরে যায়নি তো? ম্যাম, আমি নতুন প্রজেক্টে এটাকে ফাইনাল করেছি।
না, চেঞ্জ দিস। ফুলের জায়গায় অন্য কিছু প্রিন্ট করো। অফিসার, আপনারা আবার এসেছেন? ওই স্নিগ্ধার খুনির খবর কিছু পেলেন? একটা কথা বলবো স্মৃতি ম্যাডাম, যাই হয়ে যাক না কেন, খুনিকে তো আমরা খুঁজেই ছাড়বো। আপনি শুধু এটা বলুন যে সিদ্ধার্থ কোথায়। সিদ্ধার্থ তো বাইরে গেছে। বাইরে গেছে? কোথায় গেছে? সেটা তো জানি না। কোনো ফোন টোন করেছিল? না, ও কোনো ফোন করেনি। কোথাও এমনটা নয় তো যে স্নিগ্ধার মতো ওকেও খুন করে দেওয়া হয়েছে? স্যার, আমি আপনাদের সাথে মজা করছি না। আমি সত্যি জানি না যে ও কোথায় গেছে। কে জানে, যদি আপনারা ওকে লুকিয়ে রাখেন তাহলে? স্যার, আপনি এটা কি বলছেন? আপনি চাইলে এখানে খুঁজতে পারেন। সেটা তো আমরা নিশ্চয়ই খুঁজবো। এ আপনারা কি করছেন? আবার কথা বলছো? যতক্ষণ না তোমায় জিজ্ঞেস করা হয় নিজের মুখ বন্ধ রাখবে, বুঝলে? ভালো ব্যাপার। এটা এটা আপনারা কি করছেন? আমরা অনেক কষ্ট করে এগুলো সব প্যাক করেছি বাইরে পাঠানোর জন্য। আবার ব্যাক করিয়ে নেবেন? স্মৃতি ম্যাডাম, আপনারা শাড়িতে পাউডারও ইউজ করেন নাকি? আমি এটা জানতাম না যে কোকেন দিয়ে শাড়িও তৈরি হয়। আমাকে বিশ্বাস করুন, আমি সত্যি জানি না যে এটা কারা করেছে। আপনার ওয়্যার হাউসে এসব হচ্ছে, আপনার বানানো জামা কাপড়, আর আপনি বলছেন যে আপনি জানেন না? হে ভগবান, এখানে এত সব কাণ্ড হচ্ছে আর আমি কিছু জানিও না। যদি তুমি না জানো তো কে জানবে? ম্যাডাম ঠিকই বলছে, আমাদের সত্যি। যতক্ষণ না আমরা পুরোটা ভালোভাবে দেখে নিচ্ছি, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো। প্রত্যেকটা বাক্স খুলে দেখো নাতাশা। আমরা কিচ্ছু জানি না স্যার। চুপ! এত টাকা তোরা কোত্থেকে পেয়েছিস? হ্যাঁ, মেয়েটাকে মারার জন্য কে টাকা দিয়েছে? স্যার, আমরা কাউকে মারিনি স্যার। আমরা তো ওখানে কাজ করতে গিয়েছিলাম। আমি বাথরুমের ভেতরে হাত ধুতে গিয়েছিলাম, তখন দেখি যে লাশ পড়ে আছে। লাশ পড়েছিল। বাথরুমে লাশ ছিল? তারপর তোমরা কি করলে? আমরা দুজন ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আমি ওই লোকটাকে ফোন করলাম যে আমাদের ওখানে নিয়ে গিয়েছিল। কাকে কাকে ফোন করেছিলে? কে ছিল সেই লোক? সিদ্ধার্থ, ও ওইখানেই কাজ করে। সিদ্ধার্থ? হ্যাঁ। কি বলেছিল? কি বলেছিল বলো? স্যার, ও বলেছিল এই লাশটাকে দেওয়ালের ভেতরে গেঁথে ফেলো, আমি তোমাদের অনেক টাকা দেবো, অনেক টাকা দেবো। আর তোরা দুজন লাশটাকে দেওয়ালে পুঁতে দিলি? হ্যাঁ, হ্যাঁ, এদেরকে নিয়ে যাও, বন্ধ করে দাও। চল স্যার, ড্রাগসটা পেয়েছি। মরিয়া ফ্যাশন হাউসে যেসব জামা কাপড় শিপি করে বাইরে যাচ্ছিল, সেই কাপড়গুলো তো পাওয়া গেছে। তাহলে কাপড়ের ভাঁজে করে ড্রাগস বিক্রি করছিল? ইয়েস স্যার, এই ব্যাপারটা স্নিগ্ধা জানতে পেরে গেছিল, সেই জন্য ওকে খুন করে দেওয়া হয়েছে। ও, সিদ্ধার্থ এই দুজনকে টাকাও দিয়েছিল স্নিগ্ধার লাশটাকে দেওয়ালে গেঁথে দেওয়ার জন্য। তুলে আনো, তুলে আনো ওই সিদ্ধার্থকে। না, তার সব জায়গা ভালো করে চেক করো, ওই সিদ্ধার্থ যেন পালিয়ে বাঁচতে না পারে।
কি খুলছে না? স্যার লক আছে। স্যার হ্যাঁ নাতাশা, স্যার এখানে তো অনেক কাগজ রয়েছে। এক মিনিট। অনেক কিছু আছে নাতাশা, অনেক কিছু আছে। এই নাম্বারটার সঙ্গে সিদ্ধার্থর নিশ্চয়ই কোনো না কোনো সম্পর্ক আছে। এটা খোঁজ নিয়ে দেখো কোথাকার নাম্বার। ইয়েস স্যার। হ্যালো, এই নাম্বারটা কোথাকার? বরিভালির কোথায়? ওকে থ্যাঙ্কস স্যার। কোনো মেঘনা বারের নাম্বার? মেঘনা বার? চার দিন ধরে তুই একই কথা বলছিস। হ্যাঁ, কতদিন আমি সামলাবো বলতো? কতদিন? দেখ, অনেক হয়েছে, অনেক হয়েছে। আমার সব কাস্টমার ফেরত চলে যাচ্ছে। আমার ভাই মাল চাই, বুঝেছিস তুই? আমার মাল চাই। আরে আমি কতদিন সামলাবো? আরে ভাই, মালিক আমার পিছনে পড়ে আছে। তুই কিচ্ছু বোঝার চেষ্টা করিস না। আমার মাল চাই, আর কিচ্ছু চাই না। ব্যাস, হয়ে গেছে ফাইনাল। আরে স্যার, আপনারা দাঁড়িয়ে আছেন? সিট খালি আছে তো? মহেশ, স্যাররা দাঁড়িয়ে আছেন, তুই দেখতে পাচ্ছিস না? না না, এদিকে এসো। এত তাড়াহুড়ো করার দরকার নেই। আমরা এখানে ড্রিঙ্ক করতে আসিনি। ড্রিঙ্ক করতে আসেনি? তাহলে কি করতে এসেছেন স্যার? একটু এই ছবিটাকে দেখো মন দিয়ে। এই লোকটাকে এখানে দেখেছো? কি হয়েছে? দেখো, আমরা সেইটি থেকে এসেছি। একটা খুন হয়ে গেছে, আর যে খুন করেছে তাকে খুঁজছি আমরা। খুন? হ্যাঁ, খুন। দেখেছো একে এখানে? হ্যাঁ স্যার, এখানে ও আসে। আজ আসবে আবার? জানি না স্যার, আজকে আসবে কিনা। কেন, রোজ আসে না নাকি? স্যার, ও প্রত্যেকদিন আসে, কিন্তু যে লোকটা মদই খায় না, তার কি আসার কোনো গ্যারান্টি আছে? কে? এই লোকটা মদ খায় না? না স্যার, এই লোকটা আসে, বসে মদের অর্ডার দেয়, কিন্তু স্যার খায় না। অদ্ভুত ব্যাপার। মদের অর্ডার দেয় কিন্তু খায় না। কোনো ব্যাপার না, আমরা ওয়েট করে যাচ্ছি। আসলে আসবে, না আসলে দেখা যাবে। কাউকে বলবে না। আরে এ তো ওকে ইশারা করে বাইরে নিয়ে চলে গেল। দেখা যাক কোথায় যাচ্ছে, পিছু নেওয়া যাক। টায়ার ফাটলো নাকি গুলি চলার আওয়াজ? এটা আওয়াজ তো গুলি চলারই অভিজিৎ। এই দিক থেকে। এই, হাত উপরে, হাত উপরে। গান ফেল তুই, গান ফেল নিচে। আমি মারিনি। এ তো মারা গেছে। কে? বল, কেন মারলি একে? হ্যাঁ অফিসার, আমি মারিনি ওকে। তুই মারিসনি তো আর কি মেরেছে? তুই ছাড়া আর কেউ নেই এখানে। সেটাই তো বলছি অফিসার, একটা লোক গুলি করে ওইদিকে চলে গেল। দয়া, এই গান থেকে তো গুলি চলেনি। কে? আমি বললাম তো, আমি গুলি করিনি। ও তো আমার ইনফর্মার ছিল স্যার। ইনফর্মার? হ্যাঁ অফিসার, আপনাদের মতোই আমি একজন সিআইডি অফিসার। এই দেখুন। আর এই সিআইডির নকল ব্যাচ কোথা থেকে এনেছিস? হ্যাঁ, অবশ্য তোর বাড়ি থেকে অনেক নকল পাসপোর্ট আর পেপারসও পেয়েছি আমরা, বুঝেছিস? এটা নকল নয়,
যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আমার সিনিয়র অফিসার রমেশকে জিজ্ঞেস করুন। এই ব্যাপারটা আগে বলনি কেন? যদি গুলি চালিয়ে দিতাম তাহলে? আমি আন্ডার কভার সিআইডি অফিসার, আর এইসব কাজগুলো লুকিয়ে করছিলাম। আর একজন অফিসার হওয়ার জন্য এইগুলো আপনাদের বলতে পারতাম না আমি। আর তোমার বাড়িতে যে ওই ড্রাগস পাওয়া গেছে সেগুলো? হ্যাঁ, আমি অপরাধীদের হাতে নাতে ধরতে চেয়েছিলাম, আর এই কারণে আমি ওদের পেছনে 6 মাস ধরে পড়েছিলাম। আর আজকেও আমাকে বলতে এসেছিল যে ওদের বসকে। কি বলেছে? ও আমাকে বলেছে যে আজ বিপুল পরিমাণ ড্রাগস মান্ডার মিলে আসছে, আর সাথে সাথে ওদের বসও। মান্ডার মিল? দয়া, তুমি অ্যাম্বুলেন্স ফোন করো, আমি এসিপি স্যারকে ফোন করে মান্ডার মিলে ডাকছি। এই তাড়াতাড়ি কর, আমাদের কাছে সময় নেই। হ্যাঁ, সিআইডির এখানে পৌঁছানোর আগে সব মাল নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে হবে আমাদের। বস, তোমাকে কে বললো যে সিআইডি আসবে? জানি না কে বলেছে, কিন্তু আমাদের মধ্যে কেউ একজন বলেছে। সব জায়গায় খোঁচর ভর্তি হয়ে আছে। বেশি প্রশ্ন করবি না, কাজ কর। সবাই বেরিয়ে এসো। অভিজিৎ, সাড়ে 4 ফুটের লোক, আবার তুই ড্রাগসের ব্যবসা করিস? হ্যাঁ, চল এদিকে, চল। নড়বি না, না হলে খুলি উড়িয়ে দেবো। বন্ধুকে দেখে দে। চল, বল কোথায় ড্রাগস পাঠাচ্ছিলি? বল, কোথায় পাঠাচ্ছিলি ড্রাগস? ফোন বাজছে তোর। কি ব্যাপারটা কি স্যার? এ ব্যাটা ফোন কেন তুলছে না? এর আবার গার্লফ্রেন্ডের ফোন নয় তো? অভিজিৎ, তুমি উত্তর দাও ওর গার্লফ্রেন্ডকে। আরে এটা স্যার, একটু দেখুন। ও, এই সে।
স্নিগ্ধাকে আমি মেরেছি। কেন কেন মেরেছো তুমি ওকে? কারণ ও আমার ব্যাপারে সব জানতে পেরে গেছিল। কি কি জানতে পেরে গেছিল তোমার ব্যাপারে? হ্যাঁ, এইটাই যে আমি শাড়ির সাথে ড্রাগসও বিক্রি করি। তোমার এমন কি প্রয়োজন ছিল যে ড্রাগ বিক্রি করতে হলো? কাপড়ের ব্যবসা তো তোমার ভালোই চলছিল। লোভ, আমি লোভে পড়েছিলাম, সেই জন্য আমি শাড়ির সাথে ড্রাগস বিক্রি করছিলাম। তোমার আসল কাজ তো ড্রাগস বিক্রি করা, তাই না? স্নিগ্ধাকে কি করে মেরেছো তুমি? হ্যাঁ, রেস্টুরেন্টে স্নিগ্ধা কেক অর্ডার করেছিল। ওই সময় আমি ফোনে কথা বলছিলাম। যখন আমি ফিরে এলাম, আমি দেখলাম পৃথা রিসেপশনে বিল মেটাচ্ছিল আর স্নিগ্ধা ওয়াশরুমে গেছিল। আর তখনই সুযোগ বুঝে আমি কেকে বিষ মিশিয়ে দিয়েছিলাম। আর তারপর স্নিগ্ধা ফিরে এসে ওর পড়ে থাকা কেকটা খেয়ে নিল আর বিষ ওর শরীরে ঢুকে গেল, তাই তো? হ্যাঁ, কিন্তু ওর মৃত্যু ফ্যাশন হাউসের স্টোরে গিয়ে হলো। কারণ ওই বিষটাই ওরকম ছিল। আর তারপর আমি দেওয়াল ঠিক করার বাহানায় লেবারদের ডাকলাম আর ওর লাশকে দেওয়ালে প্লাস্টার করিয়ে দিলাম। টাকার লোভে পড়ে তুমি কত কি না করেছো, একজন নিরীহর প্রাণও নিয়েছো। এবার তোমাকে ফাঁসিতে ঝুলতে হবে।